দেখো দেখা যাচ্ছে জি ভাইয়া। মেটাফিজিক্যাল পয়েন্ট টি.এস. ইলিয়ট। মেটাফিজিক্যাল পয়েন্ট সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে। ধারণা বলতেই মোটামুটি যা আছে মেটাফিজিক্যাল সম্পর্কে বৈশিষ্ট্যগুলা বা তোমাদের ইয়েও ছিল ওই থার্ড ইয়ারে ছিল যেন কি দ্য লাইফ অফ কাউলি, সেখানে মেটাফিজিক্যাল সম্পর্কে আলোচনা ছিল। তো ওইখানকার মেটাফিজিক্যাল বা এখানকার মেটাফিজিক্যাল অনেক চিন্তা, অনেক ডিফারেন্ট আলোচনা। লেখক জন্মগত 1888 to 1965। 1965। হ্যাঁ, এটি অর্থাৎ 1888 সালে জন্ম, মৃত্যু 1965। এটা আমাদের জানা রাখতেই হবে, জানতেই হবে, মাথায় রাখতেই হবে। আচ্ছা গেল। এখন চলো আমরা এটার ভিতরের আলোচনাটার ভিতরে চলে যাই। মেটাফিজিক্যাল পয়েন্টস এখানে বলতে কি মেটাফিজিক্যাল আমরা জানলাম যে মেটাফিজিক্যাল একটা মেটাফিজিক্যাল সংগঠন কবিরা। বলতে পারি। শোনো, মেটাফিজিক্যাল একটা সংগঠন বলতে পারি। পয়েন্টস মানে কি এই সংগঠনের অন্তর্ভুক্ত যতগুলো কবি আছে। তো এখানে আমরা মেটাফিজিক্যালের কবিরা কবিতা লেখার একটা নিয়ম ছিল। ওই নিয়মের অন্তর্ভুক্ত যারা ছিল তাদেরকে নিয়েই আলোচনা করছে। কে আলোচনা করছে? টি.এস. ইলিয়ট। দেখো, টি.এস. ইলিয়ট তার এই প্রবন্ধটা একটা রিভিউ বা সমালোচনা হিসেবে লিখেছিল। তিনি স্যার হার্বার্ট জন গ্রিয়ারসনের লেখা বই মেটাফিজিক্যাল লিরিক্স অ্যান্ড পোয়েম অফ দ্য 17th সেঞ্চুরি এটা তিনি দেখেছিলেন। অর্থাৎ দেখে পর্যালোচনা হইতেছে এরকম যে একটা বই তুমি দেখার পর তুমি কি বুঝলা সেটার আলোকে তুমি আলোচনা করতে পারো বা ভালো দিকগুলোর উপর তুমি নতুন করে আরেকটা বই লিখতে পারো। এটা হচ্ছে সেই রিভিউ বা পর্যালোচনা। যাই হোক, ইলিয়টের প্রবন্ধের আগে মানুষ এই কবিদের পছন্দ করতো না। কোন কবিদের? মেটাফিজিক্যাল। বিশেষ করে সমালোচক ডক্টর স্যামুয়েল জনসন বলেছিলেন এই কবিদের কবিতা হইতেছে অদ্ভুত, ভালো নয়। অনেক বছর ধরে মেটাফিজিক্যাল কবিরা উপেক্ষিত, অবহেলিত ছিল। ইলিয়ট এই ধারণাটা বদলাতে চেয়েছিলেন। তিনি দেখান যে এই কবিরা খুব মেধাবী, তাদের কবিতায় গভীর চিন্তা ভাবনা বা শক্তিশালী অনুভূতি আছে। তাদের কি পাইলাম? গভীর অনুভূতি, চিন্তা এগুলো আছে। কি আছে? একত্রিত আছে না আলাদা আছে? একত্রিত। কারণ 16-17 সেঞ্চুরি পেট্রির ভিতরে জন ডানের যে কবিতাগুলো পড়াইছি, ডেফিনেশন অফ লাভ, তারপর আর কোনটা? আরেকটা কবিতা আছে, না। ডেফিনেশন অফ লাভের বিপরীত আরেকটা কবিতা আছে না, মনে আসতেছে না। যাই হোক, হ্যাঁ দ্য মিস্ট্রেস, হ্যাঁ ওইটা মিস্ট্রেস নাকি কি যেন ছিল। আচ্ছা যাই হোক, তো এইখানে আমরা কি জন্য বোঝাতে চাইলাম এই যে ভুলে গেলাম। ও সেখানে আমরা দেখো তার বুদ্ধিদীপ্ততা, তার জ্ঞান, তার চিন্তা ভাবনা, তার অনুভূতি, ওইখানে আমরা পাইছিলাম না ব্রড পোস্টের ভিতরে থট, ফিকশন, ফিলিং এগুলো একত্রিত করেছিল ব্রড পোস্টের ক্ষেত্রে। তোমাদের মনে নাই, থার্ড ইয়ারে তো পড়ে আসছো, এখন মনে না থাকারই কথা। থট, তারপরে হ্যাঁ, থট, ফিলিং ছিল। এগুলো কি ছিল? ওইখানে প্রশ্নগুলোর ভিতরে লেখা ছিল যে মিক্সিং মানে একত্রিত ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেটাফিজিক্যাল কবিতার ভিতরে এই কবিদের ভিতরে চিন্তা, অনুভূতি এগুলো কি ছিল? একত্রিত ছিল। একত্রিত। এই একত্রিত শব্দটা আমি কিন্তু মাঝখানে কয়েকটা শব্দ আছে সেখানে গিয়ে ধরবো। তখন কিন্তু উত্তর দিতে হবে। মাথায় রেখো কথাটা। ইলিয়ট ব্যাখ্যা করে তাদের কবিতা অর্থহীন বা মূল্যহীন নয়। তিনি বলেন মেটাফিজিক্যাল কবিতা ইংরেজি কবিতার মূল ধারার অংশ। এই ধরনের কবিতা ইংরেজি সাহিত্যকে ক্ষতি করে নাই, বরং কি করছে আরো শক্তিশালী করছে। তাহলে এখন দেখো তিনি কি করছেন, এই মেটাফিজিক্যাল কবিদেরকে তার এই প্রবন্ধের মাধ্যমে নতুন সম্মান দিছে। এখন এখানে আমরা এই মেটাফিজিক্যাল কবিদের লেখার ধরন আলোচ্য অনুযায়ী সে দুইটা ভাগে বিভক্ত করছে, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। এখন বলো, দেখে বলো দুইটাই কি কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এন্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অফ সেন্সিবিলিটি দুইটাই একই, একটা ইউনিফিকেশন আর একটা ডিসোসিয়েশন। ইউনিফিকেশন একত্রিত করা, ডিসোসিয়েশন বিচ্ছেদ বা আলাদা করা। শিখেছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম একত্রিত কি কি থাকবে? হ্যাঁ, ফিলিং, থট, ফ্যাশন যেটাই হোক এগুলো কি থাকবে?
একত্রিত থাকবে। তার মানে চিন্তা, অনুভূতি, আবেগ যা আছে সবগুলোই একটা কবিতার ভিতরে কি থাকবে? মিশ্রিত থাকবে। এটাকে বলা হয় ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এগুলো কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। একত্রিত থাকা হইতেছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আর ডিসোসিয়েশন হইতেছে যখন এটা আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? ধরো যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা শোনো, যদি ধরো আমরা চিন্তা করি, কবিতা নিয়ে চিন্তা করি, তাহলে সেখানে আমরা অনুভূতি পাবো না বা আবেগ পাবো না। যদি আবেগ পাই বা অন্যগুলা পাবো না। অর্থাৎ এই যে আলাদা হয়ে যাওয়া, এটাকে বলা হয় ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ঢুকছে মাথায়? হ্যাঁ। মাথায় ঢুকছে? বুঝছো না বুঝো নাই? কেউ জিজ্ঞাসা করলে করতে পারো। আমরা এখন দেখি টপিকের ভিতরে যাই। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি মানে হইতেছে চিন্তা বা অনুভূতির একীকরণ, মানে মিশ্রণ। এখানে চিন্তা, অনুভূতি একসঙ্গে কাজ করে। কবির মন বা হৃদয় একে অপরের সঙ্গে যুক্ত থাকে। কবিতার প্রতিটি লাইনে চিন্তা, আবেগ একসঙ্গে মিশে থাকে। উদাহরণস্বরূপ, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে শুধু চিন্তা করে না, বরং কি শুধু চিন্তাও করে না বা শুধু অনুভবও করে না, দুইটা একসঙ্গেই করে। কি করে? চিন্তাও করে, আবার বলো। অনুভব। মানে এই ইউনিফিকেশনের ক্ষেত্রে হইতেছে যে যেটাই তুমি পাও না কেন সবগুলো একসঙ্গেই থাকবে। একটা লাইনের ভিতরে যদি তুমি চিন্তা পাও সেখানে আবেগ থাকবে, অনুভূতি থাকবে, আলাদা থাকবে না। ওই লাইনটার ভিতরেই সব থাকবে। তো এইটাই বলতেছে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে কি সেখানে শুধু চিন্তাই থাকে না, বরং কি থাকে? অনুভবও থাকে। কি থাকে? চিন্তা। এখন কোন চিন্তা আছে? তাকে পাবো কিনা এই চিন্তা, বা তাকে যদি না পাই তাহলে কি একটা অনুভব আমার ভিতরে আসতে পারে। জাস্ট একটু মানে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে সেখানে কি থাকতে পারে, যে একত্রিত বা মিশ্রিত অবস্থায় চিন্তা, আবেগ, অনুভূতি সবগুলোই থাকবে। তাহলে সেটা হইতেছে কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। ডিসোসিয়েশন ইউনিফিকেশন অফ অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হইতেছে চিন্তা বা অনুভূতির বিচ্ছেদ বা আলাদা হয়ে যাওয়া। যদি চিন্তা থাকে অনুভূতি থাকবে না, অনুভূতি থাকলে চিন্তা থাকবে না। মানে একটা থাকবে, বাকিগুলা থাকবে না। এটা হইতেছে কি? ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। অর্থাৎ এখানে চিন্তা, আবেগ, অনুভূতি একসঙ্গে কাজ করে না। কবি হয় আগে অনুভব করে তারপর হয়তো ভাবে, নয়তো উল্টোটা। তখন কবিতা তার এই সরলতা বা স্বাধীনতা এটা হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ, যখন আমরা কোনো গণিতের সমস্যার সমাধান করি, তখন শুধু কি করি? যে আমরা অঙ্ক পারতেছি না এটা চিন্তা করি। সেটা কি আমাদের কোনো অনুভূতি আছে এর ভিতরে? যে কেন পারতেছি না, কি হইলো? এগুলো কোনো আমাদের অনুভূতি নাই। বা উত্তরের ভুল হইলো, এটা কোনো অনুভূতি নাই। শুধু কি করি? চিন্তা করি। তাহলে এইখানে কি আমাদের চিন্তা এবং অনুভূতি ২ টাই আসছে নাকি একটা আসছে আলাদা বা আলাদা ভাবে আসছে? আলাদা। আচ্ছা, ইলিয়ট বলেন এই পরিবর্তন কবিতাকে দুর্বল বা অপ্রাকৃত করে তোলে। তাহলে কবিতার ক্ষেত্রে কোনটা বেশি গ্রহণযোগ্য? ইউনিফিকেশন অফ আচ্ছা, সেন্সিবিলিটি। মাথায় রেখো। দেখো, মেটাফিজিক্যাল কবিতা এক ধরনের কবিতা যেখানে এই আমরা জানি যে মেটাফিজিক্যাল কবিতার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। যেমন একটা কবিতার ভিতরে ভালোবাসা থাকতে পারে, ঈশ্বর নিয়ে থাকতে পারে, বিশ্বাস নিয়ে থাকতে পারে। এগুলো একটা মেটাফিজিক্যাল কবিতার কি? বিষয়বস্তু। তো মেটাফিজিক্যাল কবিতা এমন ধরনের কবিতা যেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। প্রথমে ডক্টর স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দটি ব্যবহার করে। তিনি এই নাম দেন কি? তিনি এই নাম দেন জন জন ডান, কাউলি, অ্যান্ড্রু মার্বেল, ক্লিভল্যান্ড, জর্জ হার্বার্ট, হ্যানরি বন এই কবিদের জন্য। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রিক এই শব্দটা কাদের জন্য? জন ডান, কাউলি, অ্যান্ড্রু মার্বেল, ক্লিভল্যান্ড, জর্জ হার্বার্ট এবং হ্যানরি বন। জনসন বলেন এরা বিভিন্ন ধারণাকে জোর করে একত্রিত করছে। জোর করে হোক আর যাই হোক, একত্র করছে। তো একত্র করলেই হইতেছে কি? চিন্তা, আবেগ, অনুভূতি এগুলো যদি জোর করে করুক আর যেভাবে করুক, একত্র করলেই সেটা কি? ইউনিফিকেশন অফ। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তিনি মনে করতেন, মানে এই লেখক মনে করতেন তাদের চিন্তাগুলো অদ্ভুত বা জটিলভাবে মিশ্রিত। কিন্তু টি.এস. ইলিয়ট তাদের প্রশংসা করেন। তিনি বলেন এই কবিরা চিন্তা অনুভূতিকে একত্রিত করেছেন। ইলিয়ট বিশ্বাস করতেন তারা বাস্তব জীবন ও আসল অনুভূতিকে নতুন বা গভীরভাবে প্রকাশ করে। মেটাফিজিক্যাল কবিতায় গভীর চিন্তায় ভরা। কবিরা কঠিন ধারণা এবং চতুর বা চালাকির এই উপমাগুলো ব্যবহার করে। তারা প্রায় তুলনা বা কনসিট ব্যবহার করে। কনসিট মানে যেন কি? দুইটা ভিন্ন জিনিসের ভিতরে দূরবর্তী তুলনা করা। তো মেটাফিজিক্যাল কবিরা ছিল কি? উচ্চ শিক্ষিত। তারা বিজ্ঞান, ইতিহাস, আইন, ধর্ম এগুলো সম্পর্কে জানতো। তারা এই জ্ঞান নিয়ে তাদের কবিতায় কি করছে? ব্যবহার করছে। তাদের শিক্ষা তাদেরকে অদ্ভুত কিন্তু গভীর তুলনা করতে সাহায্য করছে। তার মানে কি? এই যে বিজ্ঞান, ইতিহাস, আইন বিভিন্ন জিনিস আছে এগুলোকে তারা কি করছে? ভিন্ন জিনিসের সঙ্গে তুলনা করে পাঠকদেরকে বুঝাইছে। তুলনাটা হইতেছে কি আমাদের?
কনসিড। এই তুলনা করে বুঝাইলেও সেটার ভিতরে কি আছে? অর্থটা অনেক। জন ডানের এই যে তুলনা বা উপমাগুলো এগুলো সংক্ষিপ্ত ও দাঁড়ালো। তার চিত্রকর্মগুলো সুস্পষ্ট। জন ডান তার প্রত্যেকটা লাইনের ভিতরে অনুভূতি, বুদ্ধি, চিন্তা ভাবনা এগুলোকে মিশিয়ে দিয়েছিলেন। কে? কার নাম বলছি? জন ডান। তাহলে এখানে কিন্তু এখন আলোচনা হইতেছে মেটাফিজিক্যাল কবিদের ভিতরে একটু আলোচনা হবে। কবিদের মধ্যে কাউলি কাউলি উপমাগুলো দীর্ঘ, মানে ওই লাইফ অফ কাউলি যে বলছিলাম সেই কাউলি। তো কাউলির উপমা বা তুলনাগুলো কি ছিল? দীর্ঘ অলঙ্কারপূর্ণ। তার লেখার ধরনটা অনেকটাই প্রদর্শনমূলক, দেখার মতো। জন ডান তার কবিতায় চিন্তা অনুভূতি ঐক্য সৃষ্টি করেন বা একত্রিত করেছেন। কাউলির কবিতায় তুলনায় বেশি অলংকার ও কৃত্রিম। কাউলির কবিতার তুলনায় কি ছিল? জন ডানের কবিতায় অলংকারে পরিপূর্ণ ছিল। কাউলি সবসময় এই ঐক্য তৈরি করতে পারে নাই। এই ঐক্যের কারণে জন ডান মেটাফিজিক্যাল কবি হিসেবে কাউলির চাইতে কি বেশি সফল। তাহলে এখানে কার সাথে কার তুলনা করছি আমি? জন ডানের সাথে কাউলি। কে কে এগিয়ে বেশি? জন ডান। আচ্ছা। তারপর আমরা আলোচনা করব যে এই যে মেটাফিজিক্যাল কবি সেখানে তারা কারা বুদ্ধিমান, কারা দেখানো কবি, এটা আমরা আলোচনা করব। অর্থাৎ ইন্টেলেকচুয়াল পয়েন্টস এবং রিফ্লেক্টিভ পয়েন্টস, এটা আলোচনা। ইলিয়ট বলতেছে প্রাচীন কবিরা ছিল বুদ্ধিভিত্তিক। তারা চিন্তা আবেগকে একত্রিত করছে, তারা ধারণাকে বাস্তব অভিজ্ঞতার মতো অনুভব করছে। তাদের কবিতায় গভীর এবং এই যে তার কবিতার ভিতরে যে একটা বিষয়বস্তু সেটা তারা মনের প্রতিফলন হিসেবে দেখত। জন ডান, হার্বার্ট, মার্বেল তাদের জ্ঞান গভীরভাবে ব্যবহার করছে কবিতাকে। তারা সব ধরনের অভিজ্ঞতাকে আত্মস্থ করতে পারতেন। তাদের পাঠ ও চিন্তা তাদের অনুভূতিকে দ্রুত পরিবর্তন করত। তাদের মন ছিল দ্রুত, শক্তিশালী, পরিপূর্ণ। এই জন্য তাদের কবিতা ছিল কি সবসময় কি শক্তিতে ভরা। এই যে শক্তিতে ভরা, এটা কোন কবি? প্রাচীন কবি। তাহলে প্রাচীন কবি হিসেবে আমরা কাদেরকে বলতে পারি? মেটাফিজিক্যাল বা বুদ্ধিভিত্তিক কবি, ইন্টেলেকচুয়াল পয়েন্টস। ক্লিয়ার? বলো। এখন আমরা উপরের দিকে শিখে আসছিলাম ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এটা কাদের কাদের অন্তর্ভুক্ত? মেটাফিজিক্যাল পয়েন্টসদের অন্তর্ভুক্ত, তাই তো? বলো। জি। আচ্ছা, তাহলে এখন ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটা কাদের অন্তর্ভুক্ত? মেটাফিজিক্যাল কবিদের পরে যারা আসছে, মানে তারা মারা যাওয়ার পরে বা তারা বেঁচে থাকা অবস্থায় আরো যা আধুনিক যারা কবিতা আসছে তারাই তো ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। বলো। ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কারা, ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি কারা? এটা কি বুঝছো না বুঝো নাই? ইউনিফিকেশন হচ্ছে যারা মেটাফিজিক্যাল ছিল তারা, আর হুম। ডিসোসিয়েশন হচ্ছে তাদের তাদের পরে পরে যারা যারা আসছে। আসছে। হ্যাঁ, এটাই। তাহলে এইখানে ইন্টেলেকচুয়াল পয়েন্ট দিতেছে যে তারাই মেটাফিজিক্যাল কবি। তারা তারা তাদের কবিতা ছিল শক্তিশালী। তারা চিন্তা আবেগ অনুভূতি একত্রিত করতে পারতো কবিতার ভিতরে। আর রিফ্লেক্টিভ পয়েন্টস হইতেছে এই মেটাফিজিক্যাল কবিদের পরে যারা আসছে তারা কবিতার ভিতরে কি করতে পারতো না? চিন্তা অনুভূতি এগুলোকে আবেগ এগুলোকে একত্রিত করতে পারতো না। মাথায় ঢুকছে? হ্যাঁ। এজন্য তাহলে এখানে এই রিফ্লেক্টিভ এবং ইন্টেলেকচুয়াল পয়েন্টস কারা বুঝছো তো? জি ভাইয়া। আচ্ছা। দেখো, এখন আমরা দেখব এলিজাবেথিয়ান ড্রামাটিস্ট এবং মেটাফিজিক্যাল পয়েন্ট এদের ভিতরে কি মিল আছে বা অমিল আছে। এটা আমাদের দেখতে হবে। এগুলো কিন্তু পাঠ্যের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু আলাদা, আলাদা করে দেওয়া হয়েছে। দেখো, ইলিয়ট ২ জনের মধ্যে গভীর সম্পর্ক খুঁজে দেখতে পায়। এলিজাবেথীয় যে নাট্যকার ছিল তারা কি ছিল? শক্তিশালী। তাদের চরিত্র, তাদের লেখার ধরনের যে চরিত্র ছিল এগুলো দেখে মনে হয় জীবন্ত, কারণ পাঠকদের সাথে মিলে যেত। তারা চিন্তাকে বাস্তব অনুভূতির সঙ্গে যুক্ত করতেন। তাদের লেখার ভাষা ছিল সমৃদ্ধ, অবাক করার বিষয়। তারা বা চিত্র যেগুলো ব্যবহার করতো এগুলো খুব ধারালো ছিল। তারা যেকোনো গল্পের যেকোনো মুডটাকে যেকোনোভাবে মানে যেকোনো মুহূর্তে পরিবর্তন করতে পারত। তা যেমন এই কাজগুলো বেশি করছে কারা? জন ডান এবং হারবার্ট। ২ দল মানে এই এলিজাবেথ বা মেটাফিজিক্যাল কবি যারা, তাদের এই ২ দলই চিন্তাটাকে অভিজ্ঞতার মতো অনুভব করতেন। তারা পাঠককে মানে তারা পাঠ্যবস্তুটাকে জীবন্ত অনুভূতিতে রূপান্তরিত করতেন। তাদের কবিতা, নাটক এগুলো কি ছিল? এখানে তাদের বলতে কি? এলিজাবেথান অ্যান্ড মেটাফিজিক্যাল। তাহলে তাদের কবিতা এবং নাটক ২ টাই সাহসী ছিল। মিল না মিল? মিল। তারা ধর্মপ্রেম জ্ঞান নিয়েও গভীর অনুসন্ধান করছে, এটাও মিল। তারা উইট
কম্পারিজন বা কনসিট এগুলো ব্যবহার করছে, এটাও মিল। তাহলে এখানে কি পাইলাম, দুইটার ভিতরেই সিমিলারিটি। তাহলে এলিজাবেথ এবং ড্রামাটি, যদি এলিজাবেথ এবং ড্রামাটিস্টটা যেটা ব্যবহার করতো মেটাফিজিক্যাল কবিতার ভিতরে, সেটা কি ছিল, একই ছিল। মাথায় ঢুকছে? জি। আচ্ছা, এখন দেখো মেটাফিজিক্যাল কবি এবং আধুনিক কবি। তাহলে মেটাফিজিক্যাল কবি এবং আধুনিক কবি কোনটা? মেটাফিজিক্যাল কবিদের পরে যারা আসছে তাই তো। হ্যাঁ। তাহলে মেটাফিজিক্যাল কবিরা কত শতাব্দীর? 17। আর আধুনিক কবি, ছিল আধুনিক কবিরা বিংশ। হ্যাঁ বিশ শতকের। তারা দুই দলই, মানে এই মেটাফিজিক্যাল বা মডার্ন কবি, তারা দুই দলই কি করতো, তাদের কবিতার ভিতরে চিন্তা অনুভূতি প্রকাশ করছে। তারা কবিতায় মানুষের মনের বিষয় নিয়ে লিখছে। মেটাফিজিক্যাল কবিরা উইট, কনসিট বা এই ক্লেভার ইমেজ, এগুলো খুব, মানে ইমেজ বলতে চিত্র, কবিতার ভিতরে যে চিত্রগুলো এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করছে। তাদের লেখার ধরনগুলো ছিল স্বাভাবিক। আধুনিক কবিরা, আধুনিক কবিরা কি করছে, লেখার আগে ভাবছে। যেমন টি এস ইলিয়ট বলতেছে যে মেটাফিজিক্যাল কবি এবং আধুনিক কবিরা যারা ছিল, তারা লেখার আগে উভয়ে কি করতো, চিন্তা এবং অনুভূতিকে লেখার ভিতরে কি করতো, একত্রিত করতো। আধুনিক কবিরা সচেতন থাকতো। তারা দুই দলই কি ছিল, সততা। তাদের কবিতার ভিতরে যে লেখার ধরন বা শব্দ, শব্দ চোস মানে পছন্দ করছে, শব্দগুলো ব্যবহার করছে, সেগুলো কি ছিল, গভীর, অর্থবহ। কারণ আমরা দেখছি কোন কবিতার ক্ষেত্রে দেখছি, লিরিক্যাল ব্যালাডের ক্ষেত্রে দেখছি, মনে আছে? লিরিক্যাল ব্যালাড দ্বারাই তো মডার্ন যুগের সূচনা হয়েছিল, জানা আছে? জি জি কারণ ভাইয়া। ওইখানে কারা ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল না? উইলিয়াম মরিস ছিল, সে তারপর তো এস.কে. আধুনিক কলেজ। যুগের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি কি যে তাদের কবিতার ভিতরে যে এই উইট কনসিট বলো বা তাদের চিন্তা অনুভূতি যেগুলি ছিল সবগুলি কি ছিল, অর্থবহ, বিশাল অর্থ। মেটাফিজিক্যাল ধারা তুলনা দেখো, ইলিয়ট তাদের তুলনা করছে এলিজাবেথের নাট্যকারদের সঙ্গে। মানে কি, মেটাফিজিক্যাল ধারার যারা কবি ছিল তাদেরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এলিজাবেথীয় নাট্যকারদের সাথে। যেমন মিডলটন, ওয়েলস্টার, চ্যাপম্যান। তারা তীক্ষ্ণ, সমৃদ্ধ ও অদ্ভুত ভাষা ব্যবহার করছে। তাদের লাইনগুলো চিন্তা এবং অনুভূতিকে যুক্ত করেছে। মেটাফিজিক্যাল কবিরাও এই কাজটা করত। তিনি তাদের তুলনা করছেন দান্তের সঙ্গে। দান্তের মতো তার চিন্তা অনুভূতি একত্রিত করেছেন। দান্তে আমরা কোন ক্লাসের জন্য পড়ছিলাম? গত ক্লাসেই তো পড়লাম। গত ক্লাসে। সে কি কবি ছিল মনে আছে? ওই কি বলি, মা- দান্তের কবিতাটাকে মাপার জন্য কি কোন যন্ত্র ব্যবহার করা হয়েছিল? টাচস্টোন মেথড। টাস্টন মেথড। যাক, মাথায় আছে। সে কি ক্লাসিক্যাল কবি? হ্যাঁ হ্যাঁ, ক্লাসিক্যাল কবি। ক্লাসিক্যাল ক্লাসিক্যাল কবি নাকি মহান কবি, কোনটা? ক্লাসিক্যাল কবি দুইটাই মহান। তো বললো। হ্যাঁ, দুইটাই। যেই মহান কবি সেই কি ক্লাসিক্যাল কবি। কারণ এটার ভিতরে কি থাকতে হয়, কবিতার ভিতরে হাই সিরিয়াসনেস, ইম্পারফর্মিটি, কি কি? পোয়েটিক ট্রুথ অ্যান্ড গ্র্যান্ড স্টাইল। আচ্ছা, ঠিক আছে, যাক, মনে আছে তাইলে কিছুটা। বাকিরা তো সব আলু ভর্তা দেখিয়ে ফেলছো। যাই হোক, ইলিয়ট এই বোল্ডারিনিয়ার এবং লেফোর্ক এর মতো আধুনিক ফরাসি কবিদের কথা উল্লেখ করে দুইজন লেখক। তারা চিন্তাকে শক্তিশালী অনুভূতিতে রূপান্তরিত করতে পেরেছিলেন। তারা চিত্রকর্মকে বিস্ময়করভাবে ব্যবহার করছে। তাই ইলিয়ট মেটাফিজিক্যাল কবিদের যুক্ত করেছে এলিজাবেথীয় নাট্যকার দান্তে এবং আধুনিক ফরাসি কবিদের সঙ্গে। অর্থাৎ এখানে আমাদের একটা জিনিসই বারবার ঘুরে আসতেছে, কি বলতো, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসিশন অফ সেন্সিবিলিটি। কারণ এখানে মেটাফিজিক্যাল ধারার তুলনা করতে গেলে আমরা বুঝতে পারতেছি মেটাফিজিক্যাল শব্দ আছে মানে কি, সেখানে কি আছে, চিন্তাকে অনুভূতিতে বা চিন্তাকে আবেগে এগুলোতে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ সবগুলোই সংযুক্ত থাকতে হবে। স্যামুয়েল জনসন মেটাফিজিক্যাল কবিদের পছন্দ করতো না। তিনি মনে করতেন তাদের কবিতা জটিল, অদ্ভুত। এগুলোর ভিতরে কি থাকতো, অদ্ভুত তুলনা। এজন্য সে কি মন্তব্য করেছিল বলো? Poetry is the most heterogeneous idea. গত 24-এ যে একটা প্রশ্ন ছিল, এটা কি প্রশ্ন ছিল জানো, পয়েট্রি থেকে? আর এই লাইনটা তোমাদের চেনা না অচেনা? চেনা। কোথায় ছিল?
বলো বলো কোথায় ছিল? ইয়ে ছিল না, থার্ড ইয়ারে ছিল না? হুম, থার্ড ইয়ারে কোন কোন কোনটা ছিল? দ্য ইয়া কি জানো, ইস, এই দ্য স্টাডি অফ পয়েট্রি তো এখানে তোমাদের পয়েট্রি নিয়ে কবিতা ছিল না থার্ড ইয়ারে? ইয়া কবিতা বলে গো, লিটারি ক্রিটিসিজমে। হ্যাঁ ছিল, কিন্তু মনে নেই এখন। আচ্ছা যাই হোক, দ্য মোস্ট হেটারোজিনিয়াস আইডিয়াস আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার। তাহলে মেটাফিজিক্যাল কবিদের সম্পর্কে এই যে জনসন যে মন্তব্য করছে, এটা জিনিসটা কি, যে মেটাফিজিক্যাল কবিরা কি করছে, ভিন্ন ধর্মী জিনিসগুলোকে কি করছে, তারা জোর করে একত্রে জুড়ে দিছে। তার মানে ওই যে চিন্তা অনুভূতি, এগুলো ধরো ভিন্ন ধর্মের জিনিস, ভিন্ন ধর্মী। ধরো একটা কবিতার ভিতরে যদি চিন্তা থাকে, চিন্তাই থাকুক, কিন্তু মেটাফিজিক্যাল কবিরা কি করছে, সেই লাইনটার ভিতরে চিন্তা অনুভূতি আবেগ যা আছে সবগুলোকে জোর করে একত্রিত করছে। এটার বাংলা হচ্ছে এটাই। ক্লিয়ার? মানে ভিন্ন ধর্মী ধারণা মাথা ঢুকছে? জি ভাইয়া। আচ্ছা, টি.এস. ইলিয়ট বলেন, জনগণের এই মতামত গভীর নয়। জনসন শুধু তাদের এই লেখার ধরন দেখেছিল, কিন্তু প্রকৃত প্রতিভা দেখে নাই। ইলিয়ট বিশ্বাস করেন এই কবিদের মধ্যে চিন্তা অনুভূতির একটা ঐক্যবদ্ধতা আছে, মানে কি ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি আছে। কিন্তু জনসন তাদের এই কবিতার ভিতরে এই গুরুত্বপূর্ণ যে গুণটা, মানে গুণাবলীটা, এই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এটা সে বুঝতে পারে নাই। এটা যদি বুঝতো তাহলে সে কি করতো না, জনসন কবিদের কি করতো না, অপছন্দ আর করতো না। ক্লিয়ার? জি ভাইয়া। ইলিয়ট শেষে এসে বলতেছে কি, মেটাফিজিক্যাল কবিরা সৎ, মৌলিক, তাদের কবিতা কঠিন হলেও গভীর, মূল্যবান, তাদের চিন্তা অনুভূতি এক অনন্য উপায়ে যুক্ত হয়েছে। ইলিয়ট বিশ্বাস করেন তাদের কবিতা আধুনিক লেখকদের জন্য একটা শক্তিশালী উদাহরণ। কারণ এই লাস্টের লাইন থেকে কেন, এই লাস্টের লাইন থেকে কি বুঝলাম, যে ইলিয়ট বিশ্বাস করে তাদের কবিতা আধুনিক লেখকদের জন্য শক্তিশালী উদাহরণ। কারণ মেটাফিজিক্যাল কবিরা এই যে ধারাটা বজায় রাখছে, চিন্তা অনুভূতি আবেগ, এই যে তারা ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি বজায় রাখছে, কিন্তু আধুনিক কবিরা ওইটা বজায় রাখতে গিয়া তারা এগুলোকে একত্রিত করতে পারে না, বরং তারা লেখার পরে দেখে যদি একটা থাকে বাকি আরেকটা থাকে না। তার মানে কি, তারা ডিসেশন অফ সেন্সিবিলিটি। তার মানে কি, মেটাফিজিক্যাল কবি রইতেছে কি, মেটাফিজিক্যাল কবিদের অনুসরণ করছে কারা পরবর্তী দায়সা? মডার্ন পোয়েট্রা। আধুনিক। আচ্ছা, তাহলে এখানে আমরা মেইন হিসেবে কি ধরবো, দুইটা তথ্য মুখস্থ রাখতেই হবে। এই দুইটা তথ্য দিয়ে তুমি পুরা গল্প, পুরা ক্রিটিসিজম আলোচনা করতে পারবা। কি কি? ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, ডিসোসিয়েশন।